আসসালামু আলাইকুম সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়াশোনা করব বায়োলজির সেকেন্ড পেপার চ্যাপ্টার নাম্বার 4 রক্ত ও সঞ্চালন। আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস নাম্বার 3। আগে আমরা এই চ্যাপ্টারের 2টি ক্লাস নিয়েছি, তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি তোমরা দেখে আসতে পারো। আমি আছি তোমাদের সাথে সুহেল রানা, পড়াশোনা করতেছি নিটোর জাতীয় অর্থোপেডিক হসপিটাল অ্যাজ এ ডক্টর অফ ফিজিওথেরাপি। তাহলে চলো আজকে ক্লাসটি আমরা শুরু করা যাক। দেখো, আজকে আমরা প্রথমে দেখবো সেটা হচ্ছে অনুচক্রিকা। হ্যাঁ, অনুচক্রিকা এর বায়োলজিক্যাল নেম হচ্ছে তোমার থ্রম্বোসাইট। ঠিক আছে, অনুচক্রিকার বায়োলজিক্যাল নেমটি থ্রম্বোসাইট। তো এটা আমাদের দেখতে হবে, এটা হচ্ছে তোমার লাল অস্থিমজ্জার মেগাকেরোসাইট থেকে উৎপন্ন হয়। কোথা থেকে? লাল অস্থিমজ্জার মেগাকেরোসাইট থেকে। আর কি দেখতে হবে সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন। কি নিউক্লিয়াস বিহীন। তারপরে হচ্ছে যে প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যা হচ্ছে তোমার 1.5 লাখ থেকে 4 লাখ। কোথাও 1.5 লাখ থেকে তোমার 4 লাখ। আচ্ছা, এদের জীবনকালটা হচ্ছে তোমার 5 থেকে 9 দিন। আর এটা হচ্ছে যকৃত এবং স্পৃহার ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি ঘটে। তো এই জিনিসটা আমাদের দেখতে হবে কি, যকৃত এবং স্পৃহার ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি ঘটে। তো অনুচক্রিকা থেকে এইটুকু দেখলে হবে। কি কি দেখতে হবে? যে ফার্স্ট অফ অল এটা কই থেকে উৎপন্ন হয়, সেটা হচ্ছে অস্থিমজ্জার মেগাকেরোসাইট থেকে নিউক্লিয়াস বিহীন। তারপরে হচ্ছে সংজ্ঞাটা একবার পড়ে নেবা যে অনুচক্রিকা কাকে বলে। তারপরে হচ্ছে তোমার প্রতি ঘন মিলিমিটার রক্ত হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ। আর হচ্ছে এদের আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 9 দিন। আর হচ্ছে যকৃত ও স্প্রিয়া মেট্রোজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি হয়। যে আয়ুষ্কালটা আমার মোটামুটি ইম্পর্টেন্ট আছে, লেখা দেই। আয়ুষ্কাল হচ্ছে তোমার 5 থেকে 9 দিন। ঠিক আছে, ওকে। তো অনুচক্রিকার কাজ আমরা দেখি কি কাজ করে। সেটা হচ্ছে অস্থায়ী প্লেটলেট প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে। যখন আমাদের দেহের কোথাও কেটে যায় তো রক্ত পড়ে বের হয়, তখন কি হয় যে ওইখানে রক্তটা জমাট বাঁধে। হ্যাঁ, জমাট যখন বাঁধে তখন হচ্ছে তোমার অস্থায়ী একটা তোমার রক্তের একটা আবরণ থাকে উপরে। ঠিক আছে, তো এটা পরবর্তীতে শক্ত হয়ে যায়, কালো হয়ে যায়। তো এই যে অস্থায়ী প্লেটলেট প্লাক সৃষ্টি করে সেটা হচ্ছে কার কাজ? সেটা হচ্ছে অনুচক্রিকা। তারপর হচ্ছে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। হ্যাঁ, রক্ত জমাট বাঁধার বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর আছে, এটা হচ্ছে তোমার ক্ষরণ করে কে? এটা হচ্ছে অনুচক্রিকা। তারপরে হচ্ছে প্রয়োজনীয় রক্ত জমাট বিকলনে সাহায্য করে। আর যেটা দেখতে হবে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে। তারপর হচ্ছে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, যেটা দেখতে হবে গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। আর হচ্ছে সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, এটা অনেক ইম্পর্টেন্ট। সেরাটোনিন, ঠিক আছে, সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। ওকে, এটাই দেখতে হবে। আর কিন্তু সেটা যাচ্ছে পড়বা যে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অনুচক্রিকা যদি রক্তনালী থাকে তাহলে কি হয়? রক্ত জমার সৃষ্টি, স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি সম্ভাবনা বাড়িয়ে দেয়। রক্ত জমার সৃষ্টি, স্ট্রোক ও হার্ট অ্যাটাক ইত্যাদি সম্ভাবনা বাড়িয়ে দেয়। এখন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে তোমার রক্ত কণিকাগুলোকে রক্তকোষ বলা হয় না কেন? ঠিক আছে, এটা তোমার খ নাম্বারের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এটা সবসময় আসে থাকে, আমাদের দেখতে হবে কেন বলা হয় না। মেইন কারণটা আমি বলি, সেটা হচ্ছে তোমার যে যে কোষীয় যে অঙ্গাণুটা আছে, কোষীয় অঙ্গাণু, কোষীয় ক্ষুদ্র অঙ্গাণু, অঙ্গাণু সবগুলো থাকে না। ঠিক আছে, সবগুলো রক্তকণিকায় থাকে না। রক্তকণিকা না থাকায় তোমার এই রক্তকণিকাকে কি বলা হয়? রক্তকণিকাকে কোষ বলা হয় না, কোষ বলা হয় না। সেটা হচ্ছে তোমার জাস্ট মেইন, এটা হচ্ছে তোমার মেইন থিম। কি? এটা হচ্ছে কোষীয় ক্ষুদ্র অঙ্গাণু সবগুলো রক্তকণিকায় না থাকার রক্তকণিকাকে মানে কোষ বলা হয় না। তো এখানে জাস্ট দেখো কি লিখছে, আমরা দেখি একটু। লোহিত কণিকা ও দেহাংশ রক্তকণিকায় প্রয়োজনীয় কোষ অঙ্গাণু থাকে না। আমি যেটা বললাম, যেরকম যেরকম কি কি থাকে, নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি ইত্যাদি আরো অনেক কোষ অঙ্গাণু আছে, সেগুলো থাকে না। সেই জন্যই হচ্ছে তোমার এই দেখবি কি বলা হয়, রক্তকণিকা বলা হয়, কোষ বলা হয় না।
তার মধ্যে শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা দিয়ে অনেক কোষীয় অঙ্গাণু অনুপস্থিত। তাছাড়া রক্তকণিকাগুলো বিভাজিত হয়ে নতুন রক্তকণিকা তৈরি করতে পারে না। এটা আরেকটা মেন কারণ, ঠিক আছে? কি করে না? যে নতুনভাবে বিভাজিত হয়ে কণিকাগুলো বিভাজিত হয়ে নতুন রক্তকণিকা তৈরি করতে পারে না। আমরা জানি কি যে প্রতিটা কোষ তার অনুরূপ কোষ তৈরি করতে পারে, বিভাজিত হয়ে আরেকটা কোষে পরিণত হতে পারে, নতুন কোষ তৈরি করতে পারে। বাট এটা কি হয় না? রক্তকণিকাগুলো বিভাজিত হয়ে নতুন রক্তকণিকা তৈরি করতে পারে না। ঠিক আছে? এই দুইটা, এটা একটা আর এটা হচ্ছে তোমার মেন কারণ। এগুলো মূলত অস্থিমজ্জা স্টেম কোষ থেকে উৎপন্ন হয় এবং গণসংঘবদ্ধ হয়ে বিভিন্ন স্তর সৃষ্টির পরিবর্তে তরল মাঠ থেকে বেশি বেড়ায়। তাই এগুলোকে কি বলা হয় না? রক্তকোষ বলা হয় না। সো জাস্ট এটা তোমার খ নম্বর যা সুন্দর করে পড়বা, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখি যে রক্তচমন বাধা। আচ্ছা, তো এখন আমরা দেখি রক্তচমন বাধা বা রক্ততন্দন। ওকে, এখানে আমাদের যা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের রক্তরসে প্রায় 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে। কতটি? 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে, ঠিক আছে? সো রক্ততন্দন কাকে বলে এটাও জাস্ট একবার দেখবা এখান থেকে, জাস্ট একবার রিডিং করে নেবা ক নম্বরের জন্য। তার মধ্যে 4টি ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেরকম হচ্ছে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্ট এবং ক্যালসিয়াম 2 প্লাস। কি? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, আর এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম 2 প্লাস। তো এটা হচ্ছে তোমার এই 4টা মুখস্থ করতে হবে। মোট হচ্ছে তোমার 13টা ক্লটিং ফ্যাক্টর। তো এখান থেকে একটু দেখলে হবে, ঠিক আছে? ওকে, পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে হচ্ছে তোমার ফ্যাক্টরগুলো লেখা আছে, তোমার 13টা ফ্যাক্টরের কাজ, ঠিক আছে? তো আমাদের 13টা ফ্যাক্টর লাগে না, কিন্তু অ্যাডমিশন টাইমে 13টা ফ্যাক্টর মোটামুটি 5-6টা পড়া লাগে। তো এগুলো আমাদের 4টা পড়তে হবে, ঠিক আছে? কোন 4টা? ফার্স্ট হচ্ছে ফ্যাক্টর 1/5-ডিনোজেন, ঠিক আছে? ফ্যাক্টর 1/5-ডিনোজেনের কাজটা কি? এটা হচ্ছে এক ধরনের প্রোটিন। কি প্রোটিন? সেটা হচ্ছে গ্লোবিউলিন জাতীয় প্রোটিন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এক ধরনের গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। এরা কি হয়? রক্ততন্ত্রের সময় ফাইব্রিনে পরিণত হয়। কি হয়? এই ফাইব্রিনোজেনটা ফাইব্রিনে পরিণত হয়ে যায়। তারপর হচ্ছে ফ্যাক্টর 2 বা প্রোথ্রম্বিন। ফ্যাক্টর 2 বা প্রোথ্রম্বিন এর কাজটা কি? এটা হচ্ছে একটা প্লাজমা প্রোটিন। এটা হচ্ছে কি প্রোটিন? প্লাজমা প্রোটিন। তো দেখো ফাইব্রিনোজেন সেটা হচ্ছে তোমার গ্লোবিউলিন, মানে দেখো ফাইব্রিনোজেন এটা হচ্ছে তোমার গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। আর যেটা হচ্ছে প্রোথ্রম্বিন সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। এটা হচ্ছে কি ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে সংশ্লেষিত হয়, ঠিক আছে? এই প্লাজমা প্রোটিন দেহের কোথায় সংশ্লেষিত হয়? সেটা হচ্ছে যকৃতে এবং ভিটামিন কে এর উপস্থিতিতে। তো তন্দনের সময় এটা কি হয়? থ্রম্বিনে পরিণত হয়। ফাইব্রিনে পরিণত হয়, থ্রম্বিনে পরিণত হয়। আর এটা হচ্ছে তোমার ফ্যাক্টর 3 বা থ্রম্বোপ্লাস্টিন এর কাজটা কি? এটি বিনষ্ট টিস্যু কোষ ভাঙা অনুচক্রিকা থেকে নিঃসৃত হয়। থ্রম্বোপ্লাস্টিনটা হচ্ছে কি যে আমাদের যে দেহের যে টিস্যু কোষ তোমার অনুচক্রিকা আছে, হ্যাঁ? অনুচক্রিকা থেকে এটা তোমাদের নিঃসৃত হয়। এটি ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। এই যে দেখো এখানে আমরা 2 নাম্বার ফ্যাক্টর প্রোথ্রম্বিন থ্রম্বিনে পরিণত হয়। বাট এই পরিণত করতে সাহায্য করে হচ্ছে তোমার থ্রম্বোপ্লাস্টিন। কে সাহায্য করে? থ্রম্বোপ্লাস্টিন। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যাক্টর 4 বা ক্যালসিয়াম 2 প্লাস এর কাজটা কি? ক্যালসিয়াম আয়ন একাধারে থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে এবং অপর দিকে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। এই যে দেখো যে 3 নাম্বার ফ্যাক্টর হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, ঠিক আছে? এই থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে হচ্ছে তোমার ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম আয়নটা। ক্যালসিয়াম 2 প্লাস থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। আবার একই সাথে তোমার কি করে? প্রোথ্রম্বিনকে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করতে সাহায্য করে। আচ্ছা, আমাদের এখান থেকে একটু দেখলে হবে। আরেকটা জিনিস দেখতে পারো যে 9 নাম্বার ফ্যাক্টর, হ্যাঁ, ক্রিসমাস ফ্যাক্টর। 9 নাম্বার ফ্যাক্টরের নাম ক্রিসমাস ফ্যাক্টর, আর 10 নাম্বার ফ্যাক্টর হচ্ছে তোমার স্টুয়ার্ট ফ্যাক্টর। এই দুটা দেখলে হবে। আচ্ছা ঠিক আছে, আর বেশি কিছু লাগবে না তোমাদের এখানে। তো পরবর্তী স্লাইডে যাই। এটা হচ্ছে তোমার রক্ততন্দন প্রক্রিয়াটা আমরা দেখবো কি হয়। ফার্স্ট অফ অল কয়েকটা ধাপে তারা লিখছে, আমরা দেখি কি লিখছে, ঠিক আছে? প্রথম ধাপ কি? দেহের কোনো স্থানে কেটে গেলে বা কোষ বিনষ্ট হলে সেই স্থানের টিস্যু থেকে রক্ত বেরিয়ে যখন বাতাসের সংস্পর্শে আসে তখন হ্যাপারে নিষ্ক্রিয় হয়, ঠিক আছে? এবং থম্বোসাইট বিদীর্ণ হয় এবং তা থেকে থম্বোপ্লাস্টিন নামক এনজাইম রক্তরসে বেরিয়ে আসে। আচ্ছা, এখানে বিষয়টা কি বলছে? বিষয়টা হচ্ছে যে যখন দেহে কোথাও মানে কেটে যায়, ঠিক আছে, তখন ওইখান থেকে কি হয়? রক্তটা বের হয় এইভাবে, ঠিক আছে? রক্তটা বের হয়। রক্তের মধ্যে কি থাকে?
রক্তরস থাকে, রক্তকণিকা থাকে, 3 ধরনের রক্তকণিকা থাকে আর রক্তরস থাকে। আমরা কি জানি রক্তকণিকার মধ্যে বেসোফিল থাকে, ঠিক আছে? বেসোফিল হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকার একটা প্রকার। তো বেসোফিল থেকে তোমার কি হয়, হেপারিন নিঃসৃত হয়, হেপারিন নিঃসৃত হয়। হেপারিনের কাজটা কি? হেপারিন কি কাজ করে সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধা রোধ করে। রক্ত জমাট বাঁধা রোধ করে। হেপারিনের কাজ কি? রক্ত জমাট বাঁধা রোধ করা। আচ্ছা দেখো, যখন আমাদের দেহে কোথাও কেটে যায়, তো এখানে রক্ত যখন বাতাসের সংস্পর্শে আসে তখন এই হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায়। কারণ হেপারিন যদি নিষ্ক্রিয় না হয় তাহলে তো রক্ত জমাট বাঁধতেই পারবে না। তো হেপারিনের কাজটাই হচ্ছে রক্ত জমাট বাঁধতে না দেওয়া, ঠিক আছে? তো হচ্ছে হেপারিনটা নিষ্ক্রিয় হয়, তারপরে হচ্ছে যে অণুচক্রিকা যে কোষগুলো থাকে ওগুলো ভেঙে যায়, বিদীর্ণ হয়। বিদীর্ণ হয়ে কি হয়, ওখান থেকে থ্রম্বোপ্লাস্টিন, ঠিক আছে, থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের এনজাইম রক্তরসে বেরিয়ে আসে। এই থ্রম্বোপ্লাস্টিন এনজাইম রক্তরসে বের হয়ে আসে। এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে ধাপটা কি, যে থ্রম্বোপ্লাস্টিন রক্তরসে ক্যালসিয়াম আয়ন থাকে, ক্যালসিয়াম আয়ন এবং ফ্যাক্টর 6, 7, 8, 9 এই 4টা ফ্যাক্টরের সহায়তায় রক্তরসে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন এনজাইমকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। আচ্ছা, যখন আমরা ফ্যাক্টরে পড়ছিলাম প্রোথ্রম্বিনে কি হয়, থ্রম্বিনে পরিণত হয়। তো থ্রম্বিনে পরিণত করে কি, ক্যালসিয়াম 2+ আয়ন এবং এখানে 4টা ফ্যাক্টর, ঠিক আছে, যা কি করে যে তোমার থ্রম্বোপ্লাস্টের প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। তারপর হচ্ছে তোমার সক্রিয় থ্রম্বিন, এই যে থ্রম্বিন পরিণত হয়েছে এখানে, এই থ্রম্বিন কি হয়, রক্তরসের ফাইব্রিনোজেন প্রোটিনকে প্রথমে চিকন সুতার মতো ফাইব্রিন মনোমার তৈরি করে। এই ফাইব্রিনোজেন যে প্রোটিন থাকে এটা তোমার ফাইব্রিন মনোমার তৈরি করে এবং এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে জালকের মতো ফাইব্রিন পরিবার গঠন করে। একে রক্ত জমাট বাঁধানো কাঠামো কঙ্কাল বলা হয়। কাঠামো কঙ্কাল কোনটা, সেটা হচ্ছে ফাইব্রিন মনোমার, সরি ফাইব্রিন পলিমার। ফাইব্রিন পলিমারটা হচ্ছে তোমার রক্তরসের কাঠামো কঙ্কাল। ওকে, তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো না? আচ্ছা, আরেকবার বলি, সেটা হচ্ছে যে তোমার দুই নং ধাপে হচ্ছে কি হয়, যে থ্রম্বিনটা সক্রিয় হয়। এই সক্রিয় থ্রম্বিন রক্তরসের ফাইব্রিনোজেন যে থাকে সেই প্রোটিনটা তোমার প্রথমে চিকন সুতার মতো ফাইব্রিন মনোমার তৈরি করে। তারপরে হচ্ছে ফাইব্রিন সূত্রগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে তোমার ফাইব্রিন পলিমার গঠন করে এবং এই যে একটা পলিমার গঠন করতেছে দেখো, এই যে এখানে, এটা হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধানোর কাঠামো কঙ্কাল। এটা হচ্ছে তোমার কি বলা হয়, কাঠামো কঙ্কাল। ওকে, তারপর হচ্ছে ফ্লাইবিন জারকের মধ্যে দিয়ে রক্ত নির্গত হওয়ার সময়, এই যে ফ্লাইবিন জারকটা হয়েছে, রক্ত নির্গত হওয়ার সময় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, রক্তের তরল অংশ এবং অন্যান্য উপাদান আটকে যায়, ফলে রক্ত জমাট বাঁধে এবং রক্তক্ষরণ হয় না, ঠিক আছে? এই জালকের মধ্য দিয়ে যখন যায় তখন হচ্ছে তোমার এই যে রক্তকণিকাগুলো, লোহিত রক্তকণিকা আছে এখানে, শ্বেত রক্তকণিকা আছে, রক্তরস আছে এখানে, এখানে সবকিছু আছে, ঠিক আছে? সো এটা কি হয়, তোমার রক্তগুলো আটকে যায়। তারপরে কি হয়, আর রক্ত জমাট বা রক্তটা বের হতে পারে না, আস্তে আস্তে রক্ত জমাট বাঁধতে শুরু করে এখানে। তো এই যে আমরা এই মনোমাটা দেখতে পাচ্ছি, এই যে সুতার মতো, জালের মতো, এটা হচ্ছে তোমার কাঠামো কঙ্কাল, ঠিক আছে? কাঠামো, রক্ত জমাট বাঁধার কাঠামো কঙ্কাল, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে এইখান থেকে আমাদের একটা জিনিস দেখতে হবে, যে মোস্ট ইম্পর্টেন্ট, রক্ত জমাট বাঁধা শেষ হলে জমাট থেকে যে হলুদ তরল বেরিয়ে আসে তা হচ্ছে সিরাম। অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনো বোঝানো পড়তে হবে। সিরামটা কি? সিরামটা হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধা যখন শেষ হয় তখন কিন্তু একটা জাস্ট এক ধরনের হলুদ তরল বের হয়ে আসে এবং হলুদ তরলটার নাম হচ্ছে তোমার সিরাম। এটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনো বোঝানো পড়তে হবে এবং এমসিকিউর জন্য তো অনেক ইম্পর্টেন্স। আচ্ছা, এখানে এইটুকু দেখলে হবে, আর তেমন কিছু ইম্পর্টেন্ট নাই। তোমরা কাছে দিয়ে নিবো সুন্দর করে। তো বুঝতে পারছো তো যে কিভাবে রক্ত জমাট বাঁধে, ঠিক আছে? আর একটা ফ্লো চার্ট আছে, ওটার মধ্যে আমরা দেখবো, যে দেখো ফ্লো চার্টটা আমরা দেখে পদচক্রিকাগুলো বিদীর্ণ হয়ে যায় এবং তোমার টিস্যু পশুজাত উপাদান, হ্যাঁ, তো এই দুইটা মিলে কি হয়, রক্তরসের তন্ত্র সহায়ক উপাদান থ্রম্বোপ্লাস্টিন। তারপরে থ্রম্বোপ্লাস্টিন কি করে, তোমার থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। কি করে? সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। দেন এই যে ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেন হচ্ছে থ্রম্বিনের সহায়তায় ফাইব্রিন মনোমারে পরিণত হয়। কি হয়? থ্রম্বিনের সহায়তায় ফাইব্রিন মনোমারে তৈরি হয়। তো যে ফাইব্রিন মনোমার যেগুলো আছে সেটা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে ফাইব্রিন পলিমার গঠন করে। কি করে? ফাইব্রিন পলিমার গঠন করে।
দেন তারপরে হচ্ছে তোমার রক্তকণিকা আবদ্ধ হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধে বা তন্ত্রপিণ্ড বা জমাট রক্ত জমাট বাঁধা। এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, আমরা যদি একটু সংক্ষেপে যদি লিখতে যাই তাহলে দেখি কি হয়। আসলে হচ্ছে অণুচক্রিকা ভেঙে যায়, ঠিক আছে। তারপর এখান থেকে তারপর হচ্ছে অণুচক্রিকা থেকে তোমার থ্রম্বোপ্লাস্টিন এনজাইম এনজাইম কি করে রক্তরসে আসে। তারপরে কি এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম 2+ আয়নের সহায়তায় কি করে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। দেন তারপর হচ্ছে কি যে রক্তরসে ফাইব্রিনোজেন যেটা থাকে, রক্তরসে যে ফাইব্রিনোজেন থাকে সে কি হয়, সেই ফাইব্রিনোজেন তোমার থ্রম্বিনের সহায়তায় কি হয়, সেটা হচ্ছে ফাইব্রিন মনোমারে পরিণত হয়। মনোমার। দেন ফাইব্রিন মনোমার গুলো হচ্ছে তোমার ফাইব্রিন মনোমার পরস্পরের সাথে সংযুক্ত হয়ে পলিমার গঠন করে। পলিমার গঠন করে, তো এইভাবে আর কি তারপর রক্ত জমাট বেঁধে যায়। রক্ততন্দন কাল, ঠিক আছে। তো সাধারণ মানুষের রক্ততন্দন কাল হচ্ছে তোমার 4 থেকে 5 মিনিট, গত 4 থেকে 5 মিনিট রক্ততন্দন গত 4 থেকে 5 মিনিট। আর আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই যে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এর অভাবে বা ত্রুটির কারণে থ্রম্বোপ্লাস্টিন অকার্যকর থাকে। কোন কারণে থ্রম্বোপ্লাস্টিন অকার্যকর থাকে, সেটা হচ্ছে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। তো এটা আমাদের দেখতে পাবো। একটা হচ্ছে রক্তক্ষরণকাল, ঠিক আছে। রক্তক্ষরণকালটা হচ্ছে তোমার রক্তক্ষরণকাল হচ্ছে তোমার 1 থেকে 4 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে রক্তক্ষরণকাল। রক্ততন্দনকাল হচ্ছে তোমার 4 থেকে 5 মিনিট। তো এই তথ্যগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেন পরবর্তী স্লাইডে যাই। দেন এখানে কি লিখছে যে রক্ততন্দনের তাৎপর্য আমাদের দেখতে হবে। জাস্ট একবার হেডিং দিবা যে কি হয়, একবার হেডিং দিলে হবে, এখানে তেমন কিছু নাই। এটা হচ্ছে রক্তনালীর ভেতরে সাধারণত রক্ততন্দন হয় না কেন, ঠিক আছে। এটা আমরা আগে থেকে জানি। কারণটা হচ্ছে কি যে হ্যাপারিনটা আসলে কাজটাই হচ্ছে কি, তার কাজটাই হচ্ছে তোমার যে রক্তনালীর ভিতরে মানে রক্তকে জমাট বাঁধতে বাধা দেওয়া। হ্যাপারিন কই থেকে নিষিদ্ধ হয়, সেটা হচ্ছে বেসোফিল। হোয়াইট ব্লাড সেলের একটা রক্তকণিকার উপাদান হচ্ছে বেসোফিল। তো বেসোফিল তোমার বেসোফিল দিয়ে হ্যাপারিন নিষিদ্ধ হয়, আর হ্যাপারিনের কাজটা হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তো এখানে কি লিখছে আমরা দেখি যে রক্ত অমসৃণ তল বা বিন্যস্ত টিস্যু কোষ
বা বাতাসের সংস্পর্শে এলে রক্তের অণুচক্রিকা ভেঙে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়, ফলে রক্ততন্ত্রের সূত্রপাত ঘটে। কিন্তু রক্তনালীর অন্তঃগাত্র মসৃণ হওয়ায় এবং রক্ত বাতাসের সংস্পর্শে না আসায় অণুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয় না, ফলে রক্ততন্ত্রের সূত্রপাত ঘটে না। তো এটার মেইন থিমটা হচ্ছে কি, যে রক্ত হচ্ছে যখন রক্ত অমসৃণ তল দিয়ে যায় বা বাতাসের সংস্পর্শে আসে, তখন হচ্ছে যে অণুচক্রিকা ভেঙে যায় এবং তার থেকে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়, এবং এই থ্রম্বোপ্লাস্টিনটা হচ্ছে তোমার রক্ততন্ত্রের সূত্রপাত ঘটায়। বাট রক্তনালীর ভেতরে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে একদম মসৃণ এবং সেখানে বাতাসের সংস্পর্শ আসে না। সো বাতাসের যেহেতু সংস্পর্শ আসে না, তো অণুচক্রিকা ভাঙে না, তো সেই জন্য থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয় না, তো যার ফলে রক্ততন্ত্রের সূত্রপাতও ঘটে না। দেন রক্তনালীর ভেতরে রক্তের গতি বেশি থাকে যা রক্ততন্ত্রের সহায়ক নয়। মানে হচ্ছে যে রক্তনালীর ভেতরে রক্তের প্রচন্ড গতি থাকে, ঠিক আছে, কি থাকে, প্রচন্ড গতি থাকে, সেজন্য হচ্ছে তোমার যে এই গতির কারণে যে রক্ত জমাট বাঁধতে পারবে ওই বিষয়টা হয় না। তারপরে হচ্ছে যে এটা রক্তে হেপারিন নামক এক ধরনের তন্দ্রপ নিরোধক পদার্থ বা অ্যান্টিকোয়াগুল্যান্ট থাকে। হেপারিন রক্তের বেসোফিল ও যোজক টিস্যুর মাসপুস থেকে নিঃসৃত হয়। হেপারিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিন উৎপাদনে বাধা দেয়। থ্রম্বিন উৎপাদনে বাধা দিয়ে রক্ততন্ত্রণ রোধ করে। মানে কি করে, হেপারিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিন উৎপাদনে বাধা দিয়ে রক্ততন্ত্রণ রোধ করে। এখানে মেইন বিষয়টা হচ্ছে তোমার যে অণুচক্রিকা ভাঙে না। রক্তনালীর ভিতরে সাধারণত অণুচক্রিকা ভাঙে না, এটা হচ্ছে একটা পয়েন্ট। ভাঙে না কেন? কারণ আমরা জানি অণুচক্রিকা ভাঙে তখন যখন তা বাতাসের সংস্পর্শে আসে। যেহেতু রক্তনালীর ভেতরে বাতাসের সংস্পর্শে আসে না, তো অণুচক্রিকা ভাঙে না। সো অণুচক্রিকা থেকে তোমার ভাঙলে কি উৎপন্ন হয়, সেটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয় না। 2 নাম্বার হচ্ছে তোমার যে রক্তের প্রচন্ড গতি থাকে রক্তের প্রচন্ড গতি থাকে। আর 3 নাম্বার হচ্ছে হেপারিন। 3 নাম্বারের কি, হেপারিনের কাজটা তোমরা জানো এতটুকু পর্যন্ত। তো হেপারিনের কাজটা হচ্ছে কি, যে তোমার রক্ত জমাট বাঁধা রোধ করা, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে তোমার কেন তোমার রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধে না। এর পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা একটা জিনিস দেখব, প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য। প্লাজমাটা কি আমাদের মনে আছে? আচ্ছা, প্লাজমা হচ্ছে রক্তরস, ঠিক আছে। রক্তের মধ্যে যে তরল পদার্থ থাকে তাকে বলে রক্তরস। সো হলুদ বর্ণের তরল পদার্থ রক্তরস, অপর নাম হচ্ছে কি, প্লাজমা, ঠিক আছে। প্লাজমা মিন্স কি, রক্তরস। আর সিরামটা কি? সিরাম হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধা শেষ হলে যে হলুদ বর্ণের তরল বের হয় তাকে সিরাম বলে। আচ্ছা দেখো, আমরা পার্থক্যটা একবার দেখি। প্লাজমা কি? স্বাভাবিক রক্তের জলীয় অংশকে প্লাজমা বলা হয়। হ্যাঁ, রক্তের স্বাভাবিক যে তরল অংশ থাকে সেটা হচ্ছে প্লাজমা। আর সিরাম কি? তন্দ্রিত রক্তের পিণ্ড থেকে নিঃসৃত জলীয় অংশ হচ্ছে তোমার সিরাম, যেটা আমরা আগে বলছি। এতে বিভিন্ন প্রকার রক্তকণিকা থাকে, বাট এতে কোনো রক্তকণিকা থাকে না। এতে ফাইব্রিনোজেন থাকে। এতে কি থাকে? ফাইব্রিনোজেন থাকে না। দেন এটা হচ্ছে এর তন্দন ধর্ম উপস্থিত, মানে এটা হচ্ছে তোমার প্লাজমার মধ্যে তোমার তন্দনের জন্য যে তোমার উপাদান দরকার সেগুলো থাকে, আর এর মধ্যে হচ্ছে থাকে না, মানে তন্দন ধর্ম অনুপস্থিত। ওকে, সেরাটোনিন কম থাকে, এটাতে সেরাটোনিন বেশি থাকে। এটা হচ্ছে এক ধরনের পদার্থ, এতে সেরাটোনিন কম থাকে, এতে সেরাটোনিন বেশি থাকে। তো 5টা পার্থক্য আমাদের দেখলে হবে। ফার্স্ট অফ অল কি বলছে এখানে সংজ্ঞা, প্লাজমা কাকে বলে, সিরাম কাকে বলে। আর প্লাজমা হচ্ছে রক্তরস, এখানে রক্তকণিকা থাকে, এখানে কি থাকে না। এটা হচ্ছে ফাইব্রিনোজেন থাকে, এতে ফাইব্রিনোজেন থাকে না। এটা হচ্ছে
এর তন্দন ধর্ম উপস্থিত, এর তন্দন ধর্ম অনুপস্থিত। সেরোটোনিন কম থাকে, এটাতে জাস্ট একটাই বেশি থাকে। সো এটাই জাস্ট সিরামে বেশি থাকে আর সবগুলো কম বা থাকে না। সেটা কি? সেটা হচ্ছে তোমার সেরাটোনিন।